সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইহুদিবাদী ইসরায়েলের একজন গবেষক বলেছেন, ইসরায়েলের জন্য বিজয়ের যুগ শেষ হয়ে গেছে। অবশ্যই নেতানিয়াহুর ব্যর্থতার ভেতর থেকেই বিজয় পরিকল্পনার বিষয় ভাবা উচিত। এবারে জানাবো হিজবুল্লাহ সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানাবো ইসরায়েলগামী জাহাজে হামলা করে নতুন সামুদ্রিক ড্রোন উন্মোচন করল ইয়েমেন। এবারে থাকছে এশিয়ার ন্যাটো সৃষ্টির চেষ্টা, যুদ্ধ ও অস্ত্র বিক্রির মার্কিন ফন্দি। এবং সর্বশেষ জানাবো ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি জোর দিয়ে বলেছেন, ইরানে রাসায়নিক হামলার হোতা সহযোগী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে, সময় গড়ালেও কেউ রেহাই পাবে না। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দক্ষিণ আফ্রিকার পরিণতি অপেক্ষা করছে ইসরায়েলের জন্য। ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি, ইসরায়েলের বিজয়ের যুগ শেষ। পাঁচটুডে ইহুদিবাদী ইসরায়েলের একজন গবেষক বলেছেন, ইসরায়েলের জন্য বিজয়ের যুগ শেষ হয়ে গেছে। অবশ্যই নেতানিয়াহুর ব্যর্থতার ভেতর থেকে বিজয় কল্পনার বিষয় ভাবা উচিত। ইহুদি বিশেষজ্ঞ হ্যাগি ওলশাতনস্কি জেমান ইসরায়েল নিউজ সাইটে প্রকাশিত একটি নিবন্ধে লিখেছেন, ৭ই অক্টোবরের ঘটনার প্রেক্ষাপটে বিজয়ের নতুন অর্থ করা উচিত এবং ইসরায়েল যে ধরনের সাধারণ এবং রূপকথাতুল্য বিজয় অর্জন করত সেসবের আর অস্তিত্ব নেই। ইসরায়েলের এই গবেষক লিখেছেন, ৭ই অক্টোবর শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের কোনো লক্ষ্যই অর্জন হবে না, কারণ ইসরায়েল তার ঠেকিয়ে রাখার সব শক্তিগুলো ব্যয় করেছে এবং তার বর্ধিত কোনো শক্তি সামর্থ্য নেই। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিচার বিভাগ সহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে, যাতে কারাগারে যেতে না হয় তাকে। আসলে ক্ষমতালোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়ে গাজার যুদ্ধের ইতি টানছে না। সে জানে যুদ্ধ অব্যাহত রাখলে পশ্চিম তীরে ইসরায়েলি আচরণগুলোকে ৭ই অক্টোবরের ঘটনার অজুহাতের আলোকে সাফাই হিসেবে তুলে ধরতে পারবে। এই প্রবন্ধে লেখক আরও লিখেছেন, ৭ই অক্টোবরের ঘটনার পর যত ফিলিস্তিনি পশ্চিম তীরে নিহত হয়েছে তা দক্ষিণ আফ্রিকায় ৩০ বছরের বেশি বর্ণবাদী শাসনের সময় নিহত কৃষ্ণকায় নাগরিকদের সংখ্যার চেয়েও বেশি। আসলে কোনো যুক্তি ছাড়াই নিরপরাধ এবং বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞ চলতে থাকায় পশ্চিম তীরে আরও বড় ধরনের যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে। আর এভাবে ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় আঞ্চলিক ফ্রন্ট গড়ে উঠতে পারে। বিশেষ করে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের যেভাবে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ এবং তাদের সম্পদের উপর অগ্নিসংযোগ করছে, তাতে এই নতুন যুদ্ধের আগুন উস্কে দেওয়া হচ্ছে। ইসরায়েলের এই বিশেষজ্ঞ আরও লিখেছেন, গাজায় যুদ্ধ থামানোর আগে এসব কিছুতে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় ঘটে যাওয়ার আগে ইসরায়েলকে রক্ষার একটি ক্ষুদ্র সম্ভাবনা রয়েছে, আর তা হলো গাজা যুদ্ধের আগুন থামানো। গাজায় যুদ্ধের অবসান ঘটানো যে ইসরায়েলের জন্য কল্যাণকর তা স্পষ্ট। সবচেয়ে ভালো অবস্থায় ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়ার সুযোগ ইসরায়েলের হাতছাড়া করা উচিত নয়। ইসরায়েলি এই লেখকের মতে বর্তমানে জাতিসংঘ, বিশ্ব সমাজ সহায়তা গাজা যুদ্ধবিরতিকে একটি রাজনৈতিক সমঝোতা হিসেবে জাতিসংঘে অনুমোদন করিয়ে এই চুক্তির স্বীকৃতি দেওয়া যেতে পারে। এই সমঝোতা বাস্তবায়নে যদি ইসরায়েল না থাকে, তাহলে ইসরায়েলের পরাজয় আরও শোচনীয়ভাবে ঘটবে, কারণ যে সমঝোতার প্রস্তাব ভবিষ্যতে অন্যরা তুলে ধরবে তা ইসরায়েলের জন্য আরও বেশি নিকৃষ্ট হবে এবং সম্ভবত এই যুদ্ধের ফল হিসেবে ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, আর তা ঘটলে ইসরায়েলিদের জন্য অনেক কঠিন এবং কষ্টকর হয়ে পড়বে। এই ইহুদিবাদী গবেষক স্বীকার করেছেন যে বর্তমানে ফিলিস্তিনিরা চলাফেরা, স্থানান্তর এবং পরিবহনের ক্ষেত্রে সত্যিকার অর্থে মুক্ত নয়। এমনকি তাদের জন্য বিশেষ কোনো পাসপোর্টও নেই যা দিয়ে তারা আসা যাওয়ার সুবিধা পাবে। তাদের জীবনযাত্রা ইসরায়েলের সামরিক কাঠামো, পরিস্থিতি এবং খেয়ালখুশির মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত। হিজবুল্লাহর সামরিক শক্তির সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পার্স টুডে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সর্বাত্মক আগ্রাসন শুরু করার হুমকি দেওয়ার পর হিজবুল্লাহর সামরিক শক্তির সম্পর্কে অবগত ইহুদিবাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ হুঁশিয়ারি, হিজবুল্লাহর দিকে আরব লীগের প্রত্যাবর্তন, লেবাননের প্রতিরোধ আন্দোলন কর্তৃক ইহুদিবাদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংসসহ হিজবুল্লাহ সংক্রান্ত কয়েকটি খবরের দিকে
দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর হুঁশিয়ারি। হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন। তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইহুদিবাদীরা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাঁতভাঙা জবাব পাবে। বিশ্বের 5 বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তির কথা অকপটে স্বীকার করেছেন ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল রজাম আমিনাক। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক দিয়ে হিজবুল্লাহ এখন বিশ্বের 5 বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে। রাফা থেকে সেনা প্রত্যাহার করলে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এড়ানো সম্ভব। ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক ইয়েদিওত আহরোনত এক সংবাদ বিশ্লেষণে বলেছে, ইহুদিবাদী সেনা এবং রাজনৈতিক কর্তা ব্যক্তিরা মনে করছেন, ইসরায়েল যদি এখনই গাজার সর্বদক্ষিণের শহর রাফা থেকে সেনা প্রত্যাহার করে, তাহলে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধ এড়ানো সম্ভব। ইহুদিবাদী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করল হিজবুল্লাহ। আল নাসারা বার্তা সংস্থা জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহর ইসরায়েলের উত্তর সীমান্তে সর্বসাম্প্রতিক অভিযানের খবর প্রকাশ করেছে। প্রতিরোধ গোষ্ঠীটি বলছে, তাদের যোদ্ধারা লেবাননের সীমান্তবর্তী এলাকায় স্থাপিত ইসরায়েলের দুটি যুদ্ধ সরঞ্জাম ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক ইয়েদিওত আহরোনত আরেক সংবাদ বিশ্লেষণে বলেছে, লেবাননের হিজবুল্লাহর কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম এবং অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে। লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলের নির্বিঘ্নে শত শত ড্রোনে ঢুকে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন মোকাবেলা করতে সক্ষম নয়। লেবাননের প্রতিরোধ আন্দোলনের দিকে আরব লীগের প্রত্যাবর্তন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। এই লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বলেছেন, সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আরব লীগ হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলগামী জাহাজে হামলা করে নতুন সামুদ্রিক ড্রোন উন্মোচন করল ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তুফান আল মুদাম্মের নামে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সামুদ্রিক ড্রোন উন্মোচন করেছে। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে হামলার মাধ্যমে ওই ড্রোনের উন্মোচন করা হয়। গত 23 জুন লোহিত সাগরে ইসরায়েলগামী ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটর জাহাজে অভিযান চালায় একটি সামুদ্রিক ড্রোন। গতকাল ওই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে, 1000 থেকে 1500 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম তুফান আল মুদাম্মের নামের মনুষ্যবিহীন যানটি রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালনা করা যায়। ঘণ্টায় 45 নটিক্যাল মাইল গতিসম্পন্ন সামুদ্রিক যানটি বড় ধরনের একটি জাহাজকে নিমিষেই ধ্বংস করে দিতে সক্ষম। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্পিডবোটের মতো দেখতে তুফান মুকাদ্দেম যানটি একটি জাহাজ স্পর্শ করা মাত্রই তাতে আগুন ধরে যায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিজ দেশের বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের প্রচেষ্টায় সামরিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং 20 দিনের মধ্যে ফিলিস্তিনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতেম টু সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ 3 ধরনের উন্নত মানের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর সর্বশেষ সংযোজন হল তুফান আল মুদাম্মের সামুদ্রিক ড্রোন। এশিয়ার ন্যাটো সৃষ্টির চেষ্টা, যুদ্ধ এবং অস্ত্র বিক্রির মার্কিন ফন্দি। পার্স টুডে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়ার সামরিক জোট সংগঠনের ব্যাপারে আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছে। উত্তর কোরিয়া এক বিবৃতিতে আমেরিকা এবং তাদের এশীয় মিত্রদের ওই কর্মকাণ্ডকে এ অঞ্চলকে স্থিতিশীলতার জন্য বিপদ বলে উল্লেখ করেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রিডম এস নামে পরিচিত যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপানের ত্রিমুখীয় মহড়ারও নিন্দা জানিয়েছে। এই মহড়ায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের দক্ষিণে অনুষ্ঠিত হয়। উত্তর কোরিয়া বলছে, এই 3 দেশের মধ্যে সম্পর্ক এবং কার্যক্রম ন্যাটোর এশিয়ান সংস্করণের মতো। পার্স টুডে আরও জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা এবং তার মিত্রদের পদক্ষেপগুলো এই অঞ্চলের জন্য হুমকি। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আমেরিকার নেতৃত্বে তাদের মিত্রদের সমন্বয়ে অঞ্চলের সামরিক জোট শক্তিশালী করার ঘটনাকে উপেক্ষা করা হবে না। আঞ্চলিক শান্তি রক্ষা করার স্বার্থে উপযুক্ত জবাব দেবার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এর আগে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের উপপ্রধান বলেছিলেন, আমেরিকা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানের রাসায়নিক হামলায় জড়িতরা রেহাই পাবে না, আলী বাকেরি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানে জোর দিয়ে বলেছেন, ইরানের রাসায়নিক হামলার হোতা, সহযোগী এবং পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। সময় গড়ালেও কেউ রেহাই পাবে না। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শারদাদ শহরে রাসায়নিক বোমা হামলার 37তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায়
এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পার্স টুডে জানায় 1987 সালের 28 জুন সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের বাথ সরকার ইরানের পশ্চিম আজারবাইজানের শারদাত শহরে 4টি জনাকীর্ণ স্থানে রাসায়নিক বোমা হামলা চালায়। ওই হামলায় 119 বেসামরিক ইরানি শহীদ হয় এবং 8,000-এরও বেশি রাসায়নিক বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আক্রান্তদের অনেকেই পরে অসহনীয় যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করে। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি তার বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং নেদারল্যান্ড সরকারের রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সমর্থনের পাশাপাশি কিছু কোম্পানি আর্থিক ও বৈজ্ঞানিক প্রযুক্তিগত সহায়তার কারণে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পেরেছিল। রাসায়নিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অধিকার রক্ষায় ইরান আন্তর্জাতিক আদালতে যাওয়ার চেষ্টা করলেও এই দেশগুলো তাতে বাধা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক আদালতের উচিত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং রাসায়নিক হামলার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, যাতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। আলী বাকেরি কানি জোর দিয়ে বলেন, ইরান সবসময় রাসায়নিক অস্ত্রের বিরোধী, কারণ দেশটি সবসময় ইতিহাসে এ ধরনের অস্ত্রের ব্যবহারের সবচেয়ে বড় শিকার। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র রাসায়নিক অস্ত্র কনভেনশনের লক্ষ্য অর্জনের অত্যন্ত গুরুত্ব দেয় এবং রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার দিকে তারা প্রচেষ্টা অব্যাহত রাখবে। 2004 সালের এপ্রিলে তেহরানের একটি আদালত রায় দেয় যে মার্কিন সরকার সাদ্দামকে সহযোগিতা করার কারণে তারাও রাসায়নিক হামলার জন্য দায়ী। এ কারণে ক্ষতিগ্রস্তদের $600 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে মার্কিন সরকারের প্রতি নির্দেশনা দেয় আদালতটি।